সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একা এবং কয়েকজন উপন্যাসটির ৪৬তম পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। সুকল্যাণ সূর্যকে একবার নিয়ে গেলেন ছাদে। বাড়ির বাচ্চারা সেখানে একরাশ ইটের টুকরো জড়ো করেছে। কয়েকখানা বড় বড় ইট দিয়ে নেমন্তন্ন বাড়ির উনুনের মতন একটা বড় উনুন তৈরি করা হয়েছে। একটা ড্রামে জল ফোটানো হচ্ছে সেখানে। এবারই আক্রান্ত হলে ওপর থেকে গরম জল ঢেলে আর ইট পাটকেল ছুঁড়ে প্রতি আক্রমণ চালানো হবে। সুকল্যাণ বললেন, তুমি যখন এসে পড়েছ, আজ আর ফিরতে তো পারছো না। তোমার মতন একজন লম্বা চওড়া জোয়ান পেয়ে আমাদের ভালোই হলো। দাড়িটা এক ফাঁকে কামিয়ে ফেলো, বুঝলে? সূর্য কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না। সকাল থেকে তার মুখটা তেতো হয়ে আছে। সত্যি যদি এবারই আক্রমণ করে তাহলে সে কি করবে? ছাদ থেকে তাকিয়ে দেখল সব দিকের রাস্তাতেই মাঝে মাঝে লোকজন জড়ো হয়ে আছে। চেতলার দিক দিয়ে দেখা যাচ্ছে ধোঁয়ার কুণ্ডলী। চিৎকার শোনা যাচ্ছে মাঝে মাঝে। সিভিল ওয়ারের দৃশ্য বোধ হয় এরকমই হয়। অসম্ভব রোদের তেজের জন্য ছাদে বেশিক্ষণ দাঁড়ানো যায় না। আবার নেমে এলো নিচে সুকল্যাণের ঘরে। সেখানে এত বেশি মানুষজন যে সূর্যদীপ্তির সঙ্গে নিরালায় কথা বলার সুযোগ পাচ্ছে না। একতলার লোক এত ভয় পেয়েছে যে কিছুতেই তারা একতলায় থাকবে না। এখানেই এসে পাকাপাকি আশ্রয় নিয়েছে। দীপ্তিও কি দোতলায় যেতে ভয় পাচ্ছে? ৩-৪ বার রাস্তায় শোনা গেল চেঁচামেচি, এই আসছে এই আসছে। অনেক বাড়িতে বেজে উঠল শাঁখ, কিন্তু কিছুই হলো না। সুকল্যাণদা সুচিন্তিত সিদ্ধান্ত দিলেন যে দিনের বেলায় না এলেও ওরা রাত্রিরে ঠিকই আসবে। আজ সারা রাত সবাইকে পালা করে জেগে থাকতে হবে। দুপুর ১:৩০ বাজে। খিদে পেলেও এতক্ষণ কেউ খাবার দাবারের কথা উচ্চারণ করেনি। এবার সেই প্রসঙ্গটা এলো। সূর্য দীপ্তিকে বলল, আমি আজ আপনার সঙ্গে খাবো। দীপ্তি বললেন, এসো। নিজের ঘরে ফিরে এসে দীপ্তি সূর্যকে বললেন, তুমি কি পাগল হয়ে গেলে? এরকম ভাবে কেউ আসে? সূর্য বিমর্ষ মুখ করে বলল, আমার আসা উচিত হয়নি। উচিত অনুচিতের কথা হচ্ছে না। আজ এত সব সাংঘাতিক কাণ্ড হচ্ছে, এর মধ্যে কেউ রাস্তায় বেরোয়? আজকের দিনটা অন্তত তুমি বাড়িতে থাকতে পারতে না? কি করতাম বাড়িতে থেকে? আচ্ছা, মুশকিল তো তোমাকে নিয়ে। তুমি কি করবে তাকে আমি বলে দিতে পারি? আমার শুধু এখানে আসতে ইচ্ছে করে। যা শুরু হয়েছে সহজে থামবে না বলে মনে হয়। তুমি বাড়ি ফিরবে কি করে? আমি ফিরবো না। আমি আজ রাত্রিরে এখানেই থাকবো। তুমি কি এতই ছেলে মানুষ? তুমি কি জানো না তা হয় না? আমি আপনার ঘরের বাইরে সিঁড়িতে শুয়ে থাকবো। সূর্য, তুমি কি বলো তো? তোমাকে নিয়ে আমি কি যে করি। তোমার বাবা তোমার জন্য চিন্তা করবেন না? তোমার বাবাকে বলে এসেছো? না। দীপ্তি এবার অত্যন্ত রাগত মুখ করে বললেন, এসব আমার মোটেই ভালো লাগে না। তুমি এবার মার খাবে আমার কাছে। সূর্যর মুখে হাসি ফুটেছে। বলল, মারুন। দীপ্তি এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন সূর্যর দিকে। সূর্য চোখ থেকে চোখ সরালো না। দীপ্তি ধমকের সুরে বললেন, যাও চান করে এসো, আমি ভাত চাপিয়ে দিচ্ছি। সূর্য হাত বাড়িয়ে বলল, তোয়ালে? বাথরুমেই আছে। তোমার জামাটা ছিঁড়ল কি করে? প্যান্টিও তো কাদা লেগে আছে। দীপ্তি এগিয়ে এসে সূর্যর পিঠে হাত রেখে বললেন, পিঠের এখানটা কেটে গেছে। কি হয়েছিল কি? সূর্য তার পিঠ থেকে দীপ্তির হাতটা সরিয়ে এনে বলল, রাস্তায় একটা দল আমাকে ধরেছিল। তারা আমাকে বিষ্ণুর 10 অবতারের নাম জিজ্ঞেস করল। আমি বলতে পারিনি। তারপর তারা আমাকে আমাদের 7 পুরুষের নাম বলতে বলল, কিন্তু আমি আমার ঠাকুরদার নামই জানি না। ঠাকুরদার নাম জানো না? সত্যিই জানি না। আমার বাবার কাছে তার বাবার কথা কখনো শুনিনি। একটা দুটো নাম বানিয়ে বলেছিলাম। ওরা শেষ পর্যন্ত আমাকে অবিশ্বাস করেনি, কিন্তু একজন খারাপ হিন্দু হিসেবে কয়েক ঘা মেরেছে। তারপর আমি পড়লাম আর একটা দলের হাতে। সেখানে আমি বললাম আমি মুসলমান।
তারা কি একটা বয়েত বলে তার পরের লাইনটা আমাকে বলতে বলল। সেটা আমি কখনো শুনিনি, তবু আমার মুখে দাঁড়িয়ে আছে বলে কয়েক ঘা দিয়ে। এটা কি ছেলে খেলা? কি শুরু হয়েছে চারদিকে? তুমি খবর রাখো না? মানুষ মানুষকে মারছে। আমি যদি মরেও যেতাম, তবু আপনি কি বুঝতে পারতেন যে আমি আপনার কাছেই আসছিলাম? তুমি আমার জন্য এরকম কেন করছো বলো তো? আপনি আমাকে নিয়ে নিন, আমার সব কিছু আপনি নিয়ে নিন। সূর্য, তুমি বুঝতে পারো না যে আমার জীবনটা অন্যরকম? এত শক্ত ব্যাপার আমি বুঝবো কি করে? দীপ্তিকে অত্যন্ত অস্থির দেখাচ্ছে আজ। একবার ধপ করে খাটের ওপর বসে পড়েই সঙ্গে সঙ্গে আবার উঠে পড়ে বললেন, যাও চান করে এসো। তোমার কি খিদেও পায় না? স্নান করে বেরিয়ে এসে শার্টটা খুলে রেখে শুধু প্যান্ট আর গেঞ্জি পরে সূর্য খেতে বসল। খাবারগুলো সব টেবিলে এনে রেখে দীপ্তিও বসে পড়লেন। চিন্তিতভাবে বললেন, আমার দাদা বৌদিরা থাকে ব্যারাকপুরে। ওদের কি হয়েছে জানি না। ওরাও নিশ্চয়ই আমার জন্য চিন্তা করছে। দাদার কোয়ার্টারে টেলিফোন আছে, স্কুলে যেতে পারলে টেলিফোনে খোঁজ নিতে পারতাম। আমি টেলিফোন করে আসব? না, তোমাকে এখন বেরোতে হবে না। শহরের মানুষ কি সারাক্ষণ বাড়িতে বসে থাকবে? এরকমভাবে চলবে না, একটা কিছু মিটমাট হয়ে যাবেই। সুকল্যাণদা বলছেন এই দাঙ্গা সহজে থামবে না, বিরাট এক চক্রান্ত আছে নাকি এর পেছনে। তুমি মিনা পেশওয়ারির নাম শুনেছ? সে নাকি অনেক অস্ত্রশস্ত্র নিয়ে তৈরি আছে। টালার ট্যাঙ্কে নাকি বিষ মেশানো হবে। কি কি হয়ে গেল বলো তো দেশটার? সূর্য উত্তর না দিয়ে মিটিমিটি হাসতে লাগল। দেশ সম্পর্কে তার আর কোনো চিন্তা নেই। দীপ্তি বলল, আমি বা এভাবে এখানে কতদিন থাকতে পারবো? আমাকে দাদার কাছেই চলে যেতে হবে। এ সময়ে আমাদের কি কিছু করার নেই? তোমরা একটা কিছু করতে পারো, আমি মেয়ে হয়ে আর কি করব? আমি আপনাকে আপনার দাদার কাছে পৌঁছে দেবার চেষ্টা করতে পারি। কি করে? রাস্তায় পুলিশের গাড়ি দেখলেই থামাবো। তোমাকে নিয়ে আমার আরো বেশি ভয়। তোমার তো কোনো কাণ্ডজ্ঞান নেই। দীপ্তিদি, এই পর্যন্ত আমার ধারণা ছিল আমি সহজে মরব না, কিন্তু আজই প্রথম আমি দেখলাম কত সহজে মানুষ মানুষকে মারতে পারে। আমাকেও ওরা মেরে ফেলতে পারত। এসব কথা ভাবতে এখন আমার ঘেন্না হচ্ছে। খাওয়া শেষ হবার পর দীপ্তি বললেন, চলো সুকল্যাণদার ফ্ল্যাটে যাই। ওখানে গিয়ে কি হবে? ওখানে অনেকে রয়েছে। অনেকের সঙ্গে আমার ভালো লাগে না, সুকল্যাণদাকেও আমার ভালো লাগে না। এরকমভাবে তুমি কদিন থাকবে? পৃথিবীতে সবার সঙ্গে মিলেমিশেই তোমাকে কাটাতে হবে। বাইরে আবার একটা গোলমাল হতেই দীপ্তি ধরফড় করে চলে গেলেন জানলার কাছে। সূর্য চেয়ারেই বসে রইল। দীপ্তি খুব সামান্য জানালা ফাঁক করে বাইরের দিকে তাকিয়ে শিহরণের শব্দ করে বললেন, ইস, কাকে যেন ধরে এনেছে। সূর্য বলল, ওখান থেকে চলে আসুন। দীপ্তি বলল, ও মা, এরা কি মানুষ? শিগগির ওখান থেকে চলে আসুন। একজন বুড়ো লোক, দেখবে এসব, একজন বুড়ো লোক। আমি কিচ্ছু দেখতে চাই না। কান ধরে ওঠবোস করাচ্ছে। আপনি এদিকে চলে আসুন, আমাদের ওসব কিচ্ছু দেখার দরকার নেই। আমাদের বাড়ির একেবারে সামনেই, কেউ কি এসব বন্ধ করতে পারছে না? সূর্য উঠে দীপ্তির বাহু ধরে কড়া গলায় বলল, আপনাকে বলছি না জানলা থেকে সরে আসতে? দীপ্তি বললেন, সূর্য, আমার গা কাঁপছে, আমার বুকের মধ্যে কিরকম যেন হচ্ছে। আমার জানলার কাছে এরকম হই হল্লা হলে আমি বেশিক্ষণ সহ্য করতে পারবো না। সূর্য দীপ্তির দু কাঁধে হাত রেখে একেবারে তার মুখের সামনে মুখ এনে চোখের পলক না ফেলে বলল, আমরা ওসব কিছু দেখব না, আমরা ওসব কিছু শুনবো না। পৃথিবীতে আর কেউ নেই। কিরকম চেঁচাচ্ছে, আমার কানে তালা লেগে যাচ্ছে। কান বন্ধ করে থাকুন। চলো ওপরে চলো, সেখানে অনেকে আছে। আর কোথাও কেউ নেই। পৃথিবীতে আর কারো জন্য আমার মাথা ব্যথা নেই। সেদিন সন্ধেবেলা একদল লোক এসে বলল, এ বাড়িতে একজন মুসলমানকে লুকিয়ে রাখা হয়েছে।
তাকে বার করে দিতে হবে। সুকল্যাণ সূর্যকে টানতে টানতে নিয়ে এলেন 3 তলায়। আয়নার সামনে বসিয়ে দিয়ে বললেন, দাড়ি কামাও, এক্ষুনি। আমাদের বাড়ির বাজার করার ভার ছিল বাবার ওপর। বাবা এ কাজে খুব দক্ষ নন। কলকাতার বাজারের ধুরন্ধর দোকানদারদের সঙ্গে পাল্লা দেবার ক্ষমতা তার ছিল না। কিন্তু যৌথ পরিবারের নিষ্কর্মা ব্যক্তিটির ওপরে সচরাচর বাজার করার ভার পড়ে। জ্যাঠামশাই ইদানিং অত্যন্ত ব্যস্ত, এক মুহূর্ত তার সময় নেই। পয়সা রোজগারের উন্মাদনায় তার আর কোনো দিকে তাকাবার অবসর নেই। যুদ্ধের বাজারে লৌহ ও খাদ্য ব্যবসায়ীদের মতনই কাগজ ব্যবসায়ীদেরও প্রচণ্ড লাভ হয়েছে। কালো বাজার একেবারে ফলাও হয়ে উঠেছে। বাবা ইদানিং প্রতিদিন সকালের বাজার করার ভারটা আমার উপর চাপিয়ে দিতে চাইছিলেন, সরাসরি দেননি। কিছুদিন অ্যাপ্রেন্টিসগিরি করতে হয়েছে আমাকে। আমার তখন যা বয়স, তাতে বাবার সঙ্গে সঙ্গে বাজারের থলি নিয়ে ঘোরার ব্যাপারটা মোটেই পছন্দসই বা সম্মানজনক নয়। কোনো বন্ধু বা সহপাঠী দেখে ফেললে অত্যন্ত লজ্জায় পড়ি। আমার বন্ধু বিষ্ণু বা ভাস্কর কোনোদিন বাজারে ঢোকেইনি। হঠাৎ কোনোদিন একলা বাজার করতে গেলে অবশ্য মন্দ লাগে না আমার। 2-4 আনা পয়সা পকেট খরচ জুটে যায়। সেদিন সকালবেলা বাবার সঙ্গে আমাকে বাজারে যেতে হয়েছে। বাজারের কাছটায় খুব ভিড় ছিল, আমরা তা লক্ষ্য করিনি। গেট দিয়ে ঢুকতে যেতেই দেখি একজন বুড়ো লোক মাথায় ডিমের ঝাঁকা নিয়ে দৌড়ে আসছে, আর বাঁশ হাতে নিয়ে কিছু লোক তাকে তাড়া করেছে। অচিরেই বুড়ো লোকটি মুখ থুবড়ে পড়ে গেল। প্রায় 200-250 ডিম ছিটকে পড়ল মাটিতে। অসম্ভব ঠেলাঠেলি হুড়োহুড়ির পরই লেগে গেল বড় রকমের মারামারি। সেই গোলমালের মধ্যে আমি বাবাকে হারিয়ে ফেললাম। প্রথমে চমকে গিয়ে আমাকেও দৌড়ে রাস্তার ওপারে চলে যেতে হয়েছিল। কিন্তু বাবাকে খুঁজে না পেয়ে আমার বুক ধরফর করতে লাগলো। বিকট চিৎকার, লাঠি ও লোহার রডের প্রবল তাণ্ডবে ধপাধপ মানুষের দেহ পড়ে যাচ্ছে রাস্তায়। এখন আর এখানে এক মুহূর্ত দাঁড়ানো চলে না। কিন্তু বাবাকে ফেলে আমি চলে যাব কি করে? বাবাও নিশ্চয়ই আমাকে না পেয়ে দারুণ চিন্তা করছেন। স্নেহ নিম্নগামী। পিতার পুত্র স্নেহের তুলনায় পুত্রের পিতৃভক্ত সচরাচর অনেক কম হয়। সেদিন মারামারি ব্যাপক হয়ে ওঠায় আমি বেশ কয়েকবার অনেক দূর পর্যন্ত পালিয়ে গেছি। আবার বাবাকে খোঁজবার জন্য ফিরে এসেছি একটু একটু করে। কিন্তু বাবা সেই লুঠেরা ও হত্যাকারীদের মধ্যেই পাগলের মতন খুঁজছেন আমাকে। আহত বা নিহত মুখগুলোর কাছে গিয়ে উঁকি দিয়ে দেখছেন, একবারও নিজের জীবনের কথা ভাবেননি। শেষ পর্যন্ত অক্ষত শরীরেই আমরা দুজন দুজনকে ফিরে পেলাম। আমাকে দেখে বাবা ছুটে এসে আমার কাঁধ আঁকড়ে ধরলেন। তার চোখ দুটি বিস্ফারিত, সারা দেহটা থরথর করে কাঁপছে। কিছু একটা বলতে গিয়ে শুধু উচ্চারণ করলেন, বাদল, বাদল। আর একটু দেরি হলেই উনি বোধহয় অজ্ঞান হয়ে পড়ে যেতেন। বাবা যেন তার মৃত পুত্রকে ফিরে পেলেন। বাবার তুলনায় আমি অনেক কম বিচলিত ছিলাম। অরাজকতা ও মৃত্যুর মাঝখান দিয়ে আমি ছুটলাম বাবার হাত ধরে। কোনো রকমে এসে পৌঁছে গেলাম তালতলার বাড়িতে। এ পাড়াতেও ততক্ষণে দাঙ্গা শুরু হয়ে গেছে। বাড়ির সবাই দারুণ উৎকণ্ঠিত হয়েছিল। একটা ছোটখাটো আশ্চর্যের ব্যাপার এই যে, বাড়ি ফিরে জঘন্য নিষ্ঠুর সব হত্যাকাণ্ডের জন্য বিমর্ষ হয়ে পড়ার বদলে আমি আমাদের পালিয়ে আসার কাহিনী যতদূর রোমাঞ্চকরভাবে বলা যায় সেই ব্যাপারেই বেশি উৎসাহিত বোধ করছিলাম। 2-1টা ছোটখাটো মিথ্যে বলতেও দ্বিধা করিনি। একটা লোক আমাদের ছুরি নিয়ে তাড়া করেছিল, এবং আমি যে আমার বৃদ্ধ বাবাকে বাঁচিয়ে ফিরিয়ে এনেছি আমার কথার মধ্যে এই সুর ছিল, এবং মা জ্যাঠাইমারা বিশ্বাসও করেছিলেন। এদিকে মৌলালি, ওদিকে ওয়েলিংটনে দাঙ্গা এত দূর ছড়িয়ে পড়ল যে আমরা মাঝখানে আটকা পড়ে গেলাম। দিনের পর দিন এরকম চলল। সবসময় একটা আতঙ্ক। বাড়ির ছাদে উঠলেই আমরা দূরে ধোঁয়া দেখতে পাই। কোথাও না কোথাও বাড়ি পুড়ছে। সারা রাত ধরে চিৎকার ভেসে আসে। আমাদের বাড়ির ঠিক সামনেই বড় রাস্তার উপর 11টা মরা পড়েছিল। এখানে ওখানে খুন করে খুনিরা ওই মৃতদেহ বড় রাস্তায় এনে জড়ো করে রেখেছে। কদাচিৎ পুলিশের গাড়ি পাশ দিয়ে চলে যায়, মরাগুলোর দিকে তাকায় না পর্যন্ত। 43-এর দুর্ভিক্ষেও রাস্তায় লোক মরেছিল, কিন্তু মৃতদেহ বেশিক্ষণ ফেলে রাখা হয়নি। 46-এর দাঙ্গায় মৃতদেহের প্রতিও কোনো সম্মান নেই। বাবা এবং জ্যাঠামশাই প্রথম দিকে আশা করেছিলেন এখনও তো দেশে ব্রিটিশ রাজত্ব আছে, ব্রিটিশ সরকার এরকম বর্বর ব্যাপার কিছুতেই চলতে দেবে না। লীগ মিনিস্ট্রি না হয় পুলিশ বিভাগকে ভাত করে রেখেছে,
কিন্তু সরকারের হাতে তো মিলিটারি আছে। ফোর্ট উইলিয়াম থেকে মিলিটারি বেরিয়ে একদিনেই সব ঠান্ডা করে দেবে। আমার জ্যাঠামশাইয়ের মিলিটারির ওপর অগাধ ভক্তি ছিল, কিন্তু দিনের পর দিন কেটে গেল, মিলিটারি আর বেরুলো না। এদিকে মরাগুলো পড়ে রইল রাস্তায়। বিন্দুমাত্র ইচ্ছে না থাকলেও বারবার চোখ চলে যায় ওদের দিকে। 2-3 দিন পর আমরা সবিস্ময়ে লক্ষ্য করলাম রোগা রোগা লোকগুলো মৃত্যুর পর বেশ মোটাসোটা হয়ে গেছে। 5ম দিনে তাদের কারুর কারুর হাত উঁচু হয়ে উঠতে লাগলো, যেন শুয়ে শুয়ে কোনো একটা নাচের ভঙ্গিমায় তাদের হাতের মোটা মোটা আঙুলে বিভিন্ন মুদ্রা। একজনের উঁচু করা হাত দেখলে মনে হয় সে আকাশের ঈশ্বরের দিকে কাঁচকলা দেখাচ্ছে। মৃত্যু আমি কম দেখিনি, তাই লঘু হাস্যময় জীবনের প্রতি আমার এত অদ্ভুত লোভ। মানুষ পচা বিকট গন্ধ জানলা দরজা বন্ধ করেও আটকানো যায় না। সব সময় আমাদের বাড়িতে ধূপধুনো চলে। আমরা রাত্রিরে ঘুমোতে পারি না। প্রায় দুঃস্বপ্ন দেখে রাস্তার মড়াগুলো এবার উঠে দাঁড়িয়ে আমাদের বাড়ির দিকে হেঁটে হেঁটে আসছে। আমার দিদির সান্ত্বনার পাগলামির লক্ষণটা আবার বেড়ে গেল। একদিন পুলিশ এসে পাড়ায় মাইকে ঘোষণা করতে লাগলো যে যদি কেউ এ পাড়া থেকে পছন্দ মতন নিরাপদ আশ্রয়ে চলে যেতে চায় তাহলে পুলিশের পাহারায় তাদের পাঠিয়ে দেওয়া হবে। এই ঘোষণা শুনেই বাবা জ্যাঠামশাইয়ের হৃৎকম্পন শুরু হলো। তার মানেই নিশ্চয়ই এ পাড়ায় শিগগিরই একটা বড় রকমের হামলা হবে। এবার আমরা সবাই নিশ্চিহ্ন হয়ে যাব। সিদ্ধান্ত নিতে দেরি হলো না। ইতিমধ্যেই একদিন টেলিফোনে বড়বাবুর সঙ্গে যোগাযোগ হয়েছিল। ওই পাড়া তখন শান্ত। আমরা কোনো রকমে বাক্স প্যাটরা গুছিয়ে পুলিশের গাড়িতে চেপে চলে এলাম বড়বাবুর বাড়িতে। এখানে এসে শুনলাম সূর্যদা মাঝখানে একদিন খবর পাঠিয়েছিল। এখন সে রিলিফের কাজে ব্যস্ত, বাড়িতে আসার সময় পায় না। জিন্নার পাকিস্তানের স্বপ্ন সফল হবার আগেই কলকাতায় ছোট ছোট পাকিস্তান আর হিন্দুস্তান হয়ে গেল। ভাগ হয়ে গেল বিভিন্ন পাড়া। এক পাড়ার মানুষ অন্য পাড়ায় যায় না। দৈবাত গিয়ে পড়লে প্রাণ নিয়ে ফেরে না। মাঝখানে 2-1 দিনের জন্য থামে, আবার নতুন উদ্যমে শুরু হয়। নেতারা পরস্পর বিরোধী চেঁচামেচি করে। কলকাতার পর শুরু হলো নোয়াখালীতে। হত্যা, নারী ধর্ষণ আর অগ্নিকাণ্ডের খবর ছাড়া কোনো খবর নেই। বাংলাদেশের বদলা নেওয়া হলো বিহার, আহমেদাবাদ ও বোম্বাইতে। অক্টোবরের শেষ দিকে গান্ধীজি এলেন কলকাতায়। গান্ধীজি তখন মুসলমানদের চোখে পাকিস্তানের 1 নম্বর শত্রু। আবার তার জিন্নাতোষণ নীতির জন্য বহু সংখ্যক হিন্দুও তার উপর খড়গহস্ত। এই অবস্থাতেও তার শান্তির আহ্বানে কিছুটা ফল হলো। গান্ধীজি এসে আশ্রয় নিলেন বেলেঘাটার মুসলমান পাড়ায়। বাংলার প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দীও এসে আশ্রয় নিলেন তার কাছে। স্কুল কলেজের ছাত্ররা শান্তি মিছিল বার করে কলকাতা পরিভ্রমণ করল। তারপর এলো বেলেঘাটায়। সেই মিছিলে আমিও ছিলাম। গান্ধীজি ও সোহরাওয়ার্দী আমাদের কাছে যুগ্মভাবে আহ্বান জানালেন হিন্দু মুসলমান সহমর্মিতার জন্য। কিন্তু আমরা দেখলাম অতিশয় রূপবান সুপুরুষ সোহরাওয়ার্দীর মুখমণ্ডল অত্যন্ত বিমর্ষ। ঘটনার বল্গাহীন গতি দেখে তিনি যেন অত্যন্ত বিভ্রান্ত হয়ে পড়েছেন। গান্ধীজির মুখে দারুণ ক্লান্তির ছাপ। তিনি নির্বাক। একজন গান্ধীজির বাণী চাইতে গেলে তিনি বাংলাতেই লিখে দিলেন, আমার জীবনে আমার বাণী, কিন্তু কাঁপা কাঁপা অক্ষর, তাতে যেন আত্মবিশ্বাসের ছাপ নেই। একটা ছেলে হঠাৎ সামনের দিকে ছুটে গিয়ে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমার বোনকে ওরা আমারই চোখের সামনে মেরে ফেলেছে, আপনি এর কি উত্তর দেবেন? ছেলেটিকে জোর করে থামানো হলো। তখন এসব প্রশ্নের উত্তর দেবার সময় নয়, সহমর্মিতার সময়। আমাদের জল তেষ্টা পেয়েছিল বলে বেলেঘাটার বস্তির বাড়িতে বাড়িতে ঢুকে আমরা জল চাইলাম। কেউ কেউ বললেন, আমাদের একটু পানি দিন। মুসলমানের হাত থেকে জল নিয়ে সেদিন আমাদের মনে হয়েছিল আমরা যেন অমৃত পান করছি। কলকাতা থেকে গান্ধীজি গেলেন নোয়াখালীতে। গান্ধীজিকে একজন প্রশ্ন করেছিল, আপনি বোম্বাই, আহমেদাবাদ বা ছাপড়ায় না গিয়ে নোয়াখালীতে কেন যাচ্ছেন? সেখানে হিন্দুরা উৎপীড়িত হয়েছে বলেই কি যাচ্ছেন? মর্মাহত হয়ে গান্ধীজি বললেন, নোয়াখালীর মতন ঘটনা যদি অন্য কোনো জায়গায় ঘটে এবং তিনি অনুভব করেন যে সেখানে না গিয়ে তার উপায় নেই, তবে তিনি নিশ্চয়ই সেখানে যাবেন।
নোয়াখালীর ধর্ষিতা নারীদের আকুল ক্রন্দনে তাকে সেখানে নিয়ে যাবার জন্য অস্থির করে তুলেছে। নোয়াখালীতে গান্ধীজি নিহত হবেন এইরকম একটা আশঙ্কায় বিদেশি সাংবাদিকরা খুব তৎপর হয়ে উঠেছিল। সেরকম কিছু ঘটল না, কিন্তু সাময়িক বিরতি ছাড়া গভীর কোনো প্রতিক্রিয়াও দেখা গেল না। ঘটনার গতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা তখন গান্ধীজিরও নেই। কলকাতায় গান্ধীজির অনুপ্রেরণায় আরেকটি শান্তি মিছিল বেরিয়ে ওয়েলিংটনের কাছেই আক্রান্ত হল। কয়েকজন শান্তিবাদীর ছিন্ন ভিন্ন দেহ লুটিয়ে পড়ল রাস্তায়। তার কয়েকদিনের মধ্যেই আমার জ্যাঠামশাই খুন হলেন। বড়বাবুর বাড়িতে আমরা নিরুপদ্রবেই ছিলাম, কিন্তু জ্যাঠামশাইয়ের মন টিকছিল না সেখানে। ইতিমধ্যেই বড়বাবুর সঙ্গে মনোমালিন্য হয়ে যাওয়ায় আবার তার বাড়িতেই আশ্রয়প্রার্থী হয়ে ফিরে আসতে জ্যাঠামশাইয়ের আত্মসম্মানে লেগেছিল। তাছাড়া তার তালতলার বাড়িতে বহু টাকার সম্পত্তি পড়েছিল। সেসব ছেড়ে থাকবার জন্য তিনি এক মুহূর্তও শান্তি পাচ্ছিলেন না। একবার কলকাতার অবস্থা একটু ঠান্ডা হতেই তিনি স্ত্রী ও মেয়েদের এ বাড়িতে রেখে জোর করে ফিরে গেলেন তালতলায়। বাড়ির মেয়েদের কান্নাকাটি এবং বড়বাবুর অনুরোধ কিছুতেই শুনলেন না। বাড়ির চাকর ও দারোয়ানদের ওপর তার অগাধ বিশ্বাস। দুদিন বাদেই তালতলার বাড়ি আক্রান্ত হলো, আগুন লাগানো হলো বাড়িতে। জ্যাঠামশাই পালাতে পারলেন না, অত্যন্ত নৃশংসভাবে নিহত হলেন। এই ঘটনার 1.5 ঘন্টা পরেই সেই রাস্তায় জ্যাঠামশাইয়ের বহু আকাঙ্ক্ষিত মিলিটারির গাড়ির সার এসে পড়ল, কিন্তু জ্যাঠামশাইকে বাঁচাতে পারল না। জ্যাঠামশাইয়ের বিষয় সম্পত্তি ও প্রাণ একই সঙ্গে নষ্ট হয়ে গেল। আমরা জ্যাঠামশাইয়ের মৃতদেহ দেখিনি। খবর পাওয়া গিয়েছিল 12 ঘন্টা পরে, এবং ঘটনাটি সংশয়াতীতভাবে প্রমাণ করতে সময় লেগেছিল আরও একদিন। তারপর মর্গ থেকে একটা কাঁটা ছেঁড়া মৃতদেহ নিয়ে এসে দাহ করা হয় নিমতলায়। খবর পেয়ে দুর্দিনের মধ্যেও বর্দি চলে এলো খড়গপুর থেকে। সূর্যদাও ফিরে এলো বাড়িতে। জ্যাঠাইমাকে সামলাতেই সবাই হিমশিম খেয়ে গেল। জ্যাঠাইমা কিছুতেই তার স্বামীর মৃত্যু সংবাদ বিশ্বাস করবেন না। তিনি সবার হাত ছাড়িয়ে ছুটে যেতে চান তালতলার বাড়িতে। সেখানে সে বাড়ির একটা কঙ্কাল দাঁড়িয়ে আছে শুধু, দরজা জানলাগুলোরও অস্তিত্ব নেই। শ্রাদ্ধ শান্তি চুকে যাবার পর জামাইবাবু জ্যাঠাইমাকে খড়গপুর নিয়ে যেতে চাইলেন। দেশব্যাপী অবিশ্রান্ত মারামারি কাটাকাটির ফলে দেশের সাধারণ লোক একসময় তিতি বিরক্ত হয়ে বলতে লাগল, এর থেকে দেশভাগ হয়েও স্বাধীনতা আসে তো আসুক। তখনও বাংলা বা পাঞ্জাব ব্যবচ্ছেদের কথা বিশেষ কেউ চিন্তা করেনি। যেদিন সত্যি সে কথা ঘোষিত হলো, সেদিন বাংলার চেয়েও বেশি আগুন জ্বলে উঠল পাঞ্জাবে। রণদুর্মদ শিখ এবং প্রতিহিংসা পরায়ণ পাঞ্জাবিরা রক্তগঙ্গা বইয়ে দিতে লাগল।